আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষ আমাকে খালি বলে কবে শেখ হাসিনা আসবে, কবে শেখ হাসিনা আসবে। মানে এত ডেসপারেট এরা তো মনে মনে চিন্তা করে আছে যে কোনো মূল্যে সেনাবাহিনী দিয়ে বা যে কোনো মূল্যে তারা ভয় দেখিয়ে নির্বাচন করে ক্ষমতায় চলে যাবে। এরা জানে না 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিল বিএনপি, 1 মাস টিকে নাই ওই সরকার, নাকি কতদিন যেন টিকে ছিল, পতন ঘটেছিল। এইবার কিন্তু ওই পতন ঘটবে না, আওয়ামী লীগ কিন্তু ঘুরে দাঁড়াবে। এবং আওয়ামী লীগ যে এবার ঢুকবে, পানির মতো মানুষজন আওয়ামী লীগের পক্ষে কথা বলবে। আমি রোকে আপার সাথে গিয়ে একটা কথা গিয়ে বলছি যে আপা, এবার আপনারা যখন মিছিল করবেন আপনারা চিন্তাই করতে পারবেন না আপনাদের আগে কতজন সাধারণ মানুষ গিয়ে আপনাদের মিছিলে যোগ দেবে। কারণ মানুষ ক্ষুধার্ত, মানুষ খুব কষ্টে আছে, মানুষ লজ্জিত, বলতে পারে। কারণ কেউ ভাই দুইটা জিনিস বলে না, এটা সম্ভ্রমানের ঘটনা বলে না, না খেয়ে থাকলে সবাই বলে না ভাই, সবাই বলে না। এখনো বাঙালি না খেয়ে থাকলে বলবে না আপনাকে। এই যে আপনি ভারতে কলকাতায় থেকেছেন, আমি কিন্তু বুঝতেই পারি নাই যে আপনার এত সমস্যা, আপনি বুঝতে দেন না। আপনার সাথে আমার দেখা হয়েছে কিন্তু আপনি আমাকে একবারও বুঝতে দেন নাই। আপনি আমাকে চায়ের বিল পর্যন্ত দিতেন না, কিন্তু আপনি বুঝতে দেন না। আপনি তখন প্রচন্ড সমস্যায় ছিলেন, এটা আমার পরে বুঝতে পারছি, আমি জানতে পেরেছি। তো এটা তো বাঙালির স্বভাব, তার কষ্টকে বুঝতে দেয় না। কিন্তু বাঙালি যদি ঘুরে দাঁড়ায়, এটা তো ঘুরে দাঁড়াবেই, ঘুরে দাঁড়াতে হবে। তখন আওয়ামী লীগ এই সুযোগটা নিবে বা আওয়ামী লীগ এই সুযোগটা পাবে। আর এখন তো যদিও আওয়ামী লীগের ভিতরে অনেকে সাইদি লীগ ছিল, আল-আজহারি লীগ আছে, এখন তো তারা বুঝতে পারছে যে বাংলাদেশের এই যে মৌলবাদী শক্তি আওয়ামী লীগের বন্ধু নয়। আমাদের তারা যতই গালি দেয়, আমরা আওয়ামী লীগের সমালোচনা করতে পারি কথার কথা, কিন্তু আমরা কখনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না, আমরা কখনো বঙ্গবন্ধুর বিরুদ্ধে না, ছিলাম না, থাকবো না, থাকার সম্ভাবনা। আমরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে আমরা কখনোই আপোষ করতে পারবো না, বরং অন্যান্য দল আপোষ করতে পারবে গোপনে বা প্রকাশ্যে। আমরা গোপনেও না, প্রকাশ্যেও না, কোনোটাই পারবো না, কারণ আমাদের মেধা, আমাদের রক্ত তা পারমিট করে না। আর আপনি যেটা বললেন যে যদি এটা ঘটে, আওয়ামী লীগ, এটা আমি 6 মাস যাবতই বলে আসছি যে বাংলাদেশে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাবে নির্বাচন না দিতে। এটা সরকার বুঝে গেছে। বিশেষ করে চায়নাতে যে সামিটটা হলো, সেখানে গিয়ে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই সিদ্ধান্তটা কিন্তু এমনি হয় নাই। তবে আমি কিন্তু অভিনন্দন জানিয়েছি। আমি নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অভিনন্দন জানিয়েছি যে তিনি একটা ভালো কাজ করেছেন। বহু মানুষের সম্মান, সম্ভ্রম, বহু নারীর ইজ্জত, বহু মানুষের জীবন তিনি রক্ষা করেছেন। অ্যাডভান্স এটা ঘোষণা দেওয়াতে কি হয়েছে জানেন? ওই যে যারা প্ল্যান করে আছে সাম্প্রদায়িক হামলা করবে, তাদের পরিকল্পনা ভেস্তেও যেতে পারে, এটা নাও করতে পারে, কারণ তাদের পরিকল্পনা তো জানে যারা চলে গেলেই শেষ, কার সাথে কি করবে। এই জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন দেওয়া উচিত। সাথে আরেকটু অভিনন্দন বেশি দিতে পারতাম যদি আমাদের মতো মুক্ত চিন্তকদের ওইখানে থাকার জায়গা দিত, যেটা আপনাকে দেয় নাই। তাদের আইন এত করা, আশা করি যে আমাদের তো মুক্তচিন্তক কত বড়, তো 300, 400, 500, তারা তো রোহিঙ্গার মতো 40,000 না মুক্তচিন্তক। 200, 300, 400 লোক জায়গা দিলেই বাংলাদেশের মুক্তচিন্তকদের জীবন নিরাপদ হয়ে যাবে, আমি জানি। এবং মুক্তচিন্তার আন্দোলন, প্রগ্রেসিভ সেকুলারিজমের আন্দোলন এগিয়ে যাবে। এটা ঘটবে অবশ্যই, আমি আশা করতেছি এটা সামনে ঘটবে। আর এটা একটা দারুণ মেসেজ দিয়ে দিয়েছে। এই মেসেজ কিন্তু যাদের কানে পৌঁছে তারা পৌঁছে গেছে। আর নির্বাচন না দিয়ে যখন জোর করে ক্ষমতায় থাকতে চাইবে এই ইউনুস গ্যাং, বাংলাদেশ আওয়ামী লীগ, তারা মানে মরণ কামড় দিবে, বাংলাদেশ আওয়ামী লীগ মরণ কামড় দিবে। আর এখন যদি বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে নেমে যায় একবার, মানে মনে করেন ভুলে নেমে গেল, যে ফ্লো সৃষ্টি হবে, যে বন্যা সৃষ্টি হবে, এই ঢেউ বাংলাদেশ সরকারের, ইউনুস সরকার কেন, ওর বাবার ক্ষমতা নেই ঠেকানোর, কারণ মানুষ অতিষ্ঠ। এই 16 বছরে আওয়ামী লীগ যা করেছে মানুষ সব ভুলে গিয়েছে, সব এভরিথিং সব ভুলে গেছে তারা। কিন্তু ইউনুসের যে কর্মকাণ্ড তারা বলতে পারতেছে না। তারা না খেয়ে আছে, সম্ভ্রমানি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, লুটতরাজ হচ্ছে। এখন মানুষের স্বাধীন, ঘরে ঘুমাতে পারে না, স্কুলে স্বাধীনভাবে যেতে পারে না, 3 বেলা ঠিক মতো খেতে পারে না। একজন সিএনজি আলা সাক্ষাৎকার আপনি শুনেন, সে কি বলছে? আমি আপনাদের যে 3 মাস 4 মাস আগেও বলতাম যে আমি বিভিন্ন পেশাজীবীর ফোন দেখো, ভাই আমাদের ইনকাম নাই, সিএনজি কে উঠবে? সিএনজি মনে করেন যে লোকটা জীবনে কোনোদিন লোকাল বাসে উঠে নাই, প্রাইভেট বাসে উঠে নাই, যে সিএনজি বা মোটরসাইকেল, বাইক, উবারে চলতো বা প্রাইভেট কার, সেই লোকটা এখন লোকাল বাস খোঁজে। মানেটা কি? আমি আমার এক লোকের চিনি, যিনি কখনো, যার সন্তান কখনো প্রাইভেট কার ছাড়া চলতো না, সে কিন্তু আওয়ামী লীগ করে না, প্রাইভেট কার ছাড়া চলতো না, সেই লোক এখন রিক্সা যেতে ভয় পায়। এত টাকা পাবে কোথায়? সে গাড়ি গ্যারেজে রেখে দিয়েছে, কারণ হলো আসলে তো মানুষের ইনকাম নাই। তো এই মুহূর্তে যদি বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে, আবারও বলি, আমি আমার এলাকার লোকদের বলতাম, জামালপুরের লোকদের, যে তোমরা যে আন্দোলন, যখন বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন, তখন আমি বলতাম, এই যে তোমরা যে আন্দোলন করতেছো, আওয়ামী লীগ যেদিন বিরোধী দলে যাবে, গাজীপুর থেকে শুরু করে এই আপনার ময়মনসিংহ, গহরগাঁও, জামালপুর, নুরন্দি, নান্দিনা, আমাদের সরিষাবাড়ি থেকে নিয়ে রেল লাইন তুলে না যমুনা নদীর মধ্যে ফেলে দিবে, থাকবে না। এবং এটা কিন্তু ঘটবে, আওয়ামী লীগ যে কাজটা করবে। আমি বলে দিই আপনাকে, আমি বারবার বলেছি যে বৃহত্তর আন্দোলন শুরু হবে ময়মনসিংহ অঞ্চল থেকে। এটা অনেকে অস্বীকার করে, মানতে চায় না।
কিন্তু আপনি দেখেন গাজীপুর থেকে রেল লাইন তোলা শুরু হবে, একেবারে গিয়ে ওই যে একটা সিরাজগঞ্জের নদী, আমাদের বাড়ির সামনে যে নদী, যমুনা নদী, এই যে 220 কিলোমিটার ওইখানে গিয়ে রেল লাইন তুলে ফেলে দেবে। এটা ঘটবে এবং আওয়ামী লীগের সেই সক্ষমতা আছে। আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে আসলেই ভালো, এবং বিরোধী দল থাকলে আওয়ামী লীগ ঐক্য থাকে। সরকারি দলে গেলে আওয়ামী লীগের মধ্যে ঐক্য থাকে না, গণতন্ত্রের কথা বলে না, সংবিধানের কথা বলে না, ক্ষমতায় থাকলে। কিন্তু বিরোধী দলে থাকলে তার মনে থাকে। আর ঐক্যবদ্ধ আওয়ামী লীগ কিন্তু আসলেই শক্তিশালী, ভয়ঙ্কর শক্তিশালী। আওয়ামী লীগ যদি বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়, আর নিশ্চিত এর সাথে এবার মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি একযোগে যোগ দিবে, তখন আওয়ামী লীগ আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। আপনি দেখবেন এটা ঘটবে, সমূহ সম্ভাবনা। আর যদি তাও না ঘটতে পারে, যদি এই সরকার নির্বাচন না দেয়, জোর করে ক্ষমতায় থাকে, তাহলে 71-এর মতো ঘটনা ঘটে যেতে পারে। আবার সেই বিতরণ, আবার সেই প্রশিক্ষণ, আবার সেই যুদ্ধ। কারণ বাংলাদেশে এই মুহূর্তে এই বাংলাদেশে আর মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি সহাবস্থান প্রায় অসম্ভব, বলবো না সম্ভব, সম্ভব না। কিভাবে পারবেন নাসাদ সাহেব বলেন? যে লোকটা আমার সামনে বলতেছে বঙ্গবন্ধুকে এভাবে গালি দিতেছে, বঙ্গবন্ধু তো আমার রক্তের কিছু না, তাই না? আমি আওয়ামী লীগের কথা বলতেছি, যে লোকটা ডাহা মিথ্যা কথা বলতেছে, তারা দেখলাম কি আমি সহ্য করতে পারবো না। এই যে একটা ছাত্রলীগের এক ছেলের সাথে আমার পরিচয় হয়েছে, সে বলে ছাত্রলীগ এখন যুবলীগ, সে বলছে তার মাকে লাথি মেরেছে আওয়ামী লীগ করার কারণে। আচ্ছা, এই ছেলেটা যখন ফিরে যাবে, তার সময় আসবে, তার সাথে কিভাবে ভাই আপনি সহাবস্থান? কি সম্ভব? সম্ভব না, নেবার। এই যে পাকিস্তান বাংলাদেশকে এখন পাকিস্তান বানানোর প্রচেষ্টা যারা চালাচ্ছে, এদেরকে কি আওয়ামী লীগ ছেড়ে দিবে? মুক্তিযুদ্ধের পক্ষ লোক ছেড়ে দিবে? অনেকে হয়তো ভাবে যে আওয়ামী লীগ গিয়ে আবার আগের মতো হয়ে যাবে। আমার কিন্তু তা মনে হচ্ছে না। কারণ একটা মানুষ এত বড় শিক্ষা পাওয়ার পরে সবচেয়ে ভিকটিম কিন্তু বড় ভিকটিম কিন্তু আওয়ামী লীগের লোকজন। আপনি খেয়াল করেন তো, আগে তো শুধু নির্বাচন শেষ হলে হিন্দুরা আক্রান্ত হতো, সংখ্যালঘুরা আক্রান্ত হতো। এখন দেখেন তো কারা আক্রান্ত হয়। এখন যে ছেলেটা মুসলমান, যে মেয়েটা মুসলমান, সেও তো আক্রান্ত হচ্ছে, সে ধর্ষিত হচ্ছে। একটা মুসলমান নারী তার ভাইকে বাঁচানোর জন্য, তার বাপকে বাঁচানোর জন্য, তার সন্তানকে বাঁচানোর জন্য সম্ভ্রম দিতে হচ্ছে, সম্ভ্রম বিসর্জন দিতে হচ্ছে এই ইনুস গ্যাং এর কাছে। অপ্রিয় হলো, এটা সত্য, এটা হচ্ছে। তো এই মানুষগুলো যখন ঘুরে দাঁড়াবে, এই মানুষগুলো তো আওয়ামী লীগের পক্ষেই থাকবে। আর বাংলাদেশ আওয়ামী লীগ তো এগুলো জানতেছে। আর আওয়ামী লীগ যদি বললাম যারা ঐক্যবদ্ধ যখন হবে, আর সংগঠিত থাকলে, এদের সামনে ট্যাঙ্ক কামান কিছু কুলোবে না। আপনি দেখতে পারবেন সামনে এটা ঘটবে, এবং সহসাই ঘটবে। সহসা বলতে এটা কালকে পরশু তা বলি নাই, যে কোনো সময় ঘটতে পারে। আর নরেন্দ্র মোদীজি এই গেমটা কিন্তু খেলে দিয়েছেন। নরেন্দ্র মোদী কিন্তু রঙের টেক্কা ছাড়েন না এখনো, কেবল রঙের মনে করেন যে গোলাম ছেড়ে দিয়েছে। তারপর রঙের সাহেব বিবি তো আছেই, সবের রঙের গোলাম ছেড়ে দিয়েছে। এরপরে দেখবেন ফুড চেইন কেটে দিবে, তারপরে দেখবেন আকাশপথ বন্ধ করে দিবে, তারপরে দেখবেন কূটনীতি, চাণক্য নীতি শুরু। বাংলাদেশের ব্যাপারে এখনো ভারত সরকার কোনো অ্যাকশন নিয়েছে বলে আমার জানা নাই। একটা অ্যাকশন নিল, সেটা হলো এই যে সংখ্যালঘুদের বিনা ভিসা পাসপোর্টে তাদের ইলিগাল ধরা হবে না, তাদেরকে গ্রেপ্তার করা হবে না, অপরাধী মনে করা হবে, অনুপ্রবেশকারী মনে করা হবে না। এই একটা কেবল তাস ছেড়েছে, 52 কার্ডের একটা তাস ছেড়েছে, এবং এটা নরেন্দ্র মোদী খেলবে। আর ভারত আপনি ভালো করেই জানেন যে তারা নিজেদের মধ্যে যত দ্বন্দ্ব থাকুক, পররাষ্ট্রনীতিতে এক, এবং প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা স্টেটে ডিটেনশন ক্যাম্প বানানোর নির্দেশনা এসেছে। ডিটেনশন ক্যাম্প মিনস তুমি যদি এনসিপি মামা যাও, তুমি ডিটেনশন ক্যাম্প, জেলেও তোমার রাখবে না। মানে জেলে অন্য অপরাধীদের সাথে থেকে তুমি মজ মস্তিতে থাকবা না, সকাল বিকেল পেছানি দেওয়ার, মানে ডিটেনশন ক্যাম্প খুব তারা রাজনৈতিকভাবে এটা অপব্যবহার না করুক, সেটাই আমার চাওয়া। এবার একটা শেষ প্রসঙ্গে একটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আর 1 মাসও সময় নেই, প্রায় 25-26 দিন পরে এই উপত্যকার, মানে এই বাঙালিদেরই না বলে বাঙালিদেরই উৎসব, সবচেয়ে বড় উৎসব শারদীয় উৎসব, সেটাকে যদি হিন্দু বাঙালিদের বলি, তো সেই সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় উৎসব, যেটাকে পশ্চিমবাংলার হিন্দু মুসলিম সবাই সম্মিলিতভাবে এটাকে উৎসবটিকে পালন করে। বাংলাদেশের ব্যাপারটা ভিন্ন, ইসলাম যায় এরকম একটা ইয়ে দিয়ে পূজা টুজা, কিন্তু বাংলাদেশে যেটা হয় হামলা হয়। তো এইবার কি মনে করেন আপনি, দুর্গাপূজা বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা ঠিকঠাক মতো করতে পারবেন? এইবার এটা একবার বদমাইশি করবে, জামাতেরা হেফাজতেরা না, বদমাইশি করবে। তারা কি করবে জানেন? দেখবেন মন্দির পাহারা দিবে। কাদের কাছ থেকে পাহারা দিবে? মুসলমানদের কাছ থেকে। মুসলমানরা মন্দির পাহারা দেয়। হ্যাঁ, মুসলমানদের কাছ থেকে পাহারা দিবে। তো মন্দির কি হিন্দু ভাঙবে? মুসলমানের কাছ থেকে পাহারা দিবে, কারণ তারা তো জানে তার ভাই চলে আসবে, যে ব্যক্তিটি পাহারা দিবে। তাহলে আমি একটা কথা বলি, আমি মন্দির পাহারা দিয়েছিলাম, সেটা হলো কত মন্দির, ওই যে বাবরি মসজিদ নিয়ে হামলা হলো কত 91 সালে না কত 92, আমার খেয়াল নাই এক্সাকশনটা।
ওই যে বাবরি মসজিদ যে ভাঙা হইলো, তখন আমরা মন্দির পাহারা দিতে গিয়েছিলাম, আমাদের এলাকার শিব মন্দির, 3টা মন্দির তো আমরা ভাগ করে নিয়েছিলাম, একদল ওইদিকে থাকবে একদল এইদিকে। তা আমার 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 ভাগে পড়েছিল শিব মন্দির পাহারা দেওয়া, জগন্নাথ মন্দির আরেকজন পাহারা দিয়েছিল, গাছে ছিল এখানে, আমরা দেখতাম। তা আমরা যখন মন্দির পাহারা দিতাম দেখি যে আমগরে এই পরিচিত লোকজনে আসতেছে মন্দির ভাঙার জন্য। তো আসলেই তো তাই, মন্দির ভাঙতে আসবে কে, আমরা তখন দৌড়াইতাম, চলে যেত। কারণ হিন্দুরা একটা ঘরে ছিল না, বাইরে ছিল না, সব ঘরে পালায় থাকতো, ভয়ে থাকতো, কোনো মন্দির তারা পাহারা দিত না, সুযোগ তাদের ছিল না, ভয়ে ততস্থ ছিল সেই 92 সম্ভবত 92 সাল। তো এইবার কি করবে জানেন, এরা দেখবে যে সামনে তো নির্বাচন ফেব্রুয়ারিতে, মানে তাদের কথায় যদি দেয় তারা এটা পাহারা দিবে, বিভিন্ন ফতোয়া হাজির করবে। এখন ফতোয়া হাজির করে তারা যেমন ওই যে তালেবানরা এখন ফতোয়া দিছে না যে কাফেরদের কাছ থেকে সহযোগিতা নেওয়া এখন জায়েজ, কিন্তু যেই না বিপদ উদ্ধার হয়ে যাবে তখন বলবো কাফেরকে ঘৃণা করা আর কাফেরের পিছন থেকে কোপ মারা, এটা হলো ফরজ। এই ঠিক ওই কাজটাই করবে। এই মুহূর্তে বিতর্কিত অবস্থান থেকে সেভ পাওয়ার জন্য তারা দেখবেন শিবিরেরা, চরমনায়ের পীর, তারপরে যে হেফাজত, এরা দেখবেন মন্দির পাহারা দেওয়া শুরু করবে। ওই যে আর আগেও দেখছেন না, মন্দিরে গিয়ে কোরআনের আয়াত পাঠ করলো, দেখলেন না এদের ড্রামাগুলো এর আগে দেখলেন না, সেই ড্রামাটা এরা শুরু করবে, ড্রামা শুরু করবে। কিন্তু যথারীতি সনাতনীদের ভীত সন্ত্রস্ত থাকবে। আপনি ইতিমধ্যে জানেন যে সনাতনীরা আগে বলছে না যে সনাতনীরা এক জমি 3 জনের কাছে বেছে, ওই যে তৃণমূলের আরেক ভণ্ড বলছে যে এক সনাতনী 3বার সাইন করে জমি বিক্রি করে। আপনাকে একটা অদ্ভুত তথ্য দেই, বর্তমানে কিন্তু সনাতনীদের জমি কেউ কিনতেছে না। আমার জানা মতো এই মুহূর্তে 20 জন সনাতনী ব্যক্তি আছে, একজন জমি বিক্রি করতে পারেনি, তারা 1 বছর যাবত ট্রাই করতেছে, কেউ জমি কিনে যেটা ফ্রিতে পাবে, যেটা ফ্রিতে দখল করবে সেটাকে কেউ কিনবে নাকি টাকা দিয়ে? আশে আছে, এখন অর্ধেক দাম বলে, পরে তারা ফ্রিতে নিবে, কারণ জানে এদের খেতা তারাবে একদিন, এই প্ল্যান তো তারা করেই রাখছে। কিন্তু ওই যে জামালপুরের ভাষায় বলি, অত নালি আদেশের না। নরেন্দ্র মোদী যে কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে এই সনাতনীদের বা সংখ্যালঘুদের অনুপ্রবেশকারী হিসেবে জায়েজ করে দিয়ে, মেসেজ কিন্তু দিয়ে যাদের বোঝার সমাজদার কেলে ইশারা বি কাঁপিয়ে। এই দক্ষিণ এশিয়ায় খেলা কিন্তু, গেমটা কিন্তু মানে নরেন্দ্র মোদী গেম শুরু করে দিয়েছে। নরেন্দ্র মোদী না তো, ভারত সরকার গেম শুরু করে দিয়েছে। এই গেমে বাংলাদেশ কিন্তু খুবই শিশু। ভারত যখন তার কূটনৈতিক চাল দেওয়া শুরু করবে, বাংলাদেশ একেবারেই তার সামনে একটা শিশু খেলোয়াড়। কারণ ভারত এখন আমেরিকার সাথে খেলে, মানে খেলে শব্দটা নিলাম, ভারত এখন চায়নার সাথে খেলে, রাশিয়ার সাথে খেলে, সেই বাংলাদেশ তার কাছে তো শিশু। কারণ এরা বাংলাদেশের মানুষজন এতই বোকা যে সে বলে যে দিল্লি দখল করবে কয়েকজন মোল্লা, যারা লিল্লা খাওয়া ছাড়া বাঁচতে পারে না, মানে লিল্লা না খেলে 7 দিন পরে না খায় থাকবে, সে দিল্লি দখল করতে চায়। আবার বাংলাদেশের রিটায়ার্ড মেজর যে ফজর নামাজ পড়ে, আই এম সরি টু সে, আমাকে ক্ষমা করবেন, খুব খারাপ ভাষা বলবো, যে এই ফজর নামাজ পড়ে কাজের মেয়ে, ফজর নামাজ পড়ার আগে কাজের মেয়ের, কম বয়সী কাজের মেয়ে দুধ টিপতে যায়, আবার ফজর নামাজ পড়ে এসে কাজের মেয়ে দুধ টিপতে ঘরে ঢুকে। সেই রিটায়ার্ড করা মেজর রাওয়া ক্লাবের হারামির বাচ্চারা, স্বাধীনতা বিরোধী এবং ভারত বিরোধী হিন্দু বিদ্বেষী চরম এই লোকগুলো বলে যে 4 দিনে কলকাতা দখল করবো। যাদের কাজ হলো জীবনে যুদ্ধ করা নাই, আর বুড়া বয়সে ফজর নামাজ পড়ার আগেও পড়ে। আমি আবারও রিপিট করতেছি, এগুলো আমি আই উইটনেস, আমি দেখেছি এবং তারা আমাকে বলেছে। আমার যেমন আসাদ নূরের সাথে কথা হয়, আমার যেমন আরব বিখ্যাত ব্যক্তির সাথে কথা হয়, রাজনীতি নেতার সাথে কথা, আমি কিন্তু কাজের মেয়েদের সাথে কথা বলি, তাই এগুলো আমি জানি। এখন বলবেন যে তুমি আই উইটনেস কিভাবে হইলা? আমি বললাম যে তরে যখন দিব, কাজের বেটি তার একটা আছে, তারে বলবে একটু ভিডিও কলে আমাকে দেখাই দে। এগুলো দেখাইছে আমাকে, সেই জন্য এগুলো বললাম। তারা যাবে, যারা বন্দুক চালাইতে পারে না, তারা যাবে কলকাতা সাইড। এদের বাচ্চারাও এগুলো হাস্যকর, আমরা জানি। শেখ ফরিদ ভাই একটু দেখেন, এখানে একটা বারবার কমেন্ট করছে রাজাকারের বাচ্চা বটর বাহিনী, বলছে যে ভারত বাংলাদেশে পরিকল্পিত সাম্প্রদায়িক হামলার পরিবেশ তৈরি করার জন্য হিন্দুদের ভিকটিম বানিয়ে নানান নাটক সাজাচ্ছে। আরে বেটা, গাইবান্ধায় রাতের আধারে প্রতিমা ভাঙচুর, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হামিন্দপুর অর্থাৎ কামারপাড়া এলাকায় দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা প্রতিমায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই যে মুসলমান সন্ত্রাসীরা লজ্জা করে না, হিন্দুদের উপর নির্যাতন করে আবার হিন্দুদের করো। ভারত নাটক সাজানো দরকার আছে নাকি? যে অবস্থা তোমরা করতেছো, এমন মাইটটা খাবারে মামা, বাংলাদেশের মানচিত্র 3 টুকরা হয়ে যাবে, এটা আমি ধারণা করতেছি। এবং কি হবে জানেন, ওই গাজার মানুষের তাও সহযোগিতা পায়, মানে কেউ কেউ টাকা পয়সা দেয়, লিল্লা মিল্লা সদগা মদগা দেয়। এখন সদগা উঠবো না সামনে। শুনেন এরা কত বড় বদমাইশ জানেন? এরা কবে না জানি বলে ফেলে, সম্ভবত আপনার চ্যানেলে বলেছিলাম যে মাদ্রাসায় যে বলৎকার হয় না, এটা বলে ফেলতে পারে ভারতের সাথে, এটাও একদিন বলে ফেলবে যে মৌলবীরা যে বলৎকার করে তালেব এলেমদের, এটা ভারত করা, এটা একদিন বলবে তারা।
এমনকি যে আপনার চ্যানেলেও বলেছি যে 5ই আগস্টকে একদিন তারা বলবে, লিখে রাখেন এবং আপনার চ্যানেলে এটা থাকবে আমি জানি, 5ই আগস্টের কথা বলবে একদিন, যেদিন তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যে কোনো মূল্যে ক্ষমতায় যাবে, সেই দিন তারা বলবে 5ই আগস্ট ঘটেছিল, এটা ভারত করিয়েছিল, ভারতের র করে। এখন তো এক একজন স্টেক হোল্ডার, ল্যাংটা সুলেমান ফ্রান্স থেকে বলে আমি স্টেক হোল্ডার, সাংঘাতিক ইলিয়াস ইউটিউবার আমেরিকা থেকে বলে আমি স্টেক হোল্ডার, তারেক রহমান বলে সে স্টেক হোল্ডার, আবার কি তারেক আবার মাহফুজ, এই ঠান্ডা মাহফুজকে ডক্টর ইউনূস আমেরিকা নিয়ে বলছে এই হলো মাস্টার মাইন্ড, জামাত বলে সেই সব করাইছে, কত মাস্টার বিপিনুর কয় আমি করাইছি। তো এইগুলো দেখবেন এই যে আমার বলি স্পষ্ট বলতেছি, আমি রিপিট করতেছি, যেই দিন এই 5 তারিখের জুলাই সন্ত্রাসীদের সকল আয়োজন ব্যর্থ হবে এবং আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবার ক্ষমতায় বসবে এবং যাবে তো বটেই, 2 দিন আগের পরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, কারো বাবার ক্ষমতা নেই টাকাইতে পারে, কারো বাবার ক্ষমতা নেই, সেই দিন এরা বলবে 5ই আগস্ট ঘটিয়েছিল ভারত এবং র। তার প্রমাণ হিসেবে কি ধরবে, যে শেখ হাসিনা কিভাবে জীবিত গেল, তারা বাচ্চায় নিয়ে গেল কেমনে, এই জন্য নিয়ে গেছিল, ঘটনা ঘটায় বাংলাদেশ যখন ভারত ঢুকে পড়বে না, তখন ভারত বাংলাদেশ দখল করার জন্য 5ই আগস্ট ঘটাইছিল, একে লিখে রাখেন, এটা বলবে। তবে আপনি যেটা বললেন, এই যে বললেন যে মামাদের কপালে খুব দুঃখ আছে, মামা না খালি চাচা খালু ফুপা সবার কপালে দুঃখ। এই মূর্খ সবচেয়ে দুঃখ কি জানেন, আমরা কিন্তু বুঝতে পারতেছি, অর্থাৎ মনে করেন আমরা মানে আবহাওয়ার অগ্রিম সংকেত দিচ্ছি যে ঝড় আসতেছে, এরা নীরবে ঘুমোচ্ছে, আমরা পারি না। আমি জানি আপনি কানাডা আমেরিকাতে ঘুমোতে পারেন না দেশ নিয়ে, যেদিন